আমার সকল প্রিয় ছোট্ট বন্ধুরা, বাংলা টিউশন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে পঠন সেতু বইটি রয়েছে, তো সেই ষষ্ঠ শ্রেণীর পঠন সেতু বইয়ের বাংলা ব্যাকরণের যে কর্মপত্র বলে দেওয়া রয়েছে, সেখানে তোমাদের কতগুলি বাংলা ব্যাকরণের প্রশ্ন রয়েছে। তো সেই বাংলা ব্যাকরণের প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তো দেখো, কথা না বাড়িয়ে চলে যাব আজকের আলোচনায়। তো 1 নম্বর দাগে দেওয়া রয়েছে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মেলানোর কয়েকটি স্বরধ্বনি দেওয়া রয়েছে। সেই স্বরধ্বনিগুলো কোনটা কোন ক্ষেত্রে বসবে, অর্থাৎ কোনটার কি নাম, আমরা সেই সঙ্গে মিলিয়ে করব। তো দেখো, এখানে হস্যই এ আর এ, হস্যই এ এ, এই স্বরধ্বনি তিনটি সম্মুখ স্বরধ্বনিও বলতে পারি, আবার হস্যই এ এ এখানে আবার একই স্বরধ্বনি দেওয়া রয়েছে, এগুলোর প্রসারিত স্বরধ্বনিও বলতে পারি। তো যে তিনটি স্বরধ্বনি হস্যই এ এ, এগুলো সম্মুখ স্বরধ্বনিও আবার প্রসারিত স্বরধ্বনিও, আমরা যে কোনোটার সাথে মেলাতে পারি। আমি সোজাসুজি আছে বলে সোজাসুজি মিলিয়েছি, তোমরা এইভাবেও মেলাতে পারো। তো দেখো, এরপরে রয়েছে হস্যই আর হস্যৌ। হস্যই আর হস্যৌ স্বরধ্বনি দুটিকে সংবৃত স্বরধ্বনি বলা হয়। তো হস্যই হস্যৌ স্বরধ্বনি দুটি সংবৃত স্বরধ্বনি। এরপরে দেখো রয়েছে আ দীর্ঘই আর দীর্ঘৌ। তো আ দীর্ঘই দীর্ঘৌ এই স্বরধ্বনিগুলিকে দীর্ঘস্বর বলা হয়। আর হস্যৌ ও অ এই তিনটি স্বরধ্বনি হলো কুঞ্চিত স্বরধ্বনি। এরপরে দেখো রয়েছে অ হস্যই আর হস্যৌ। অ হস্যই হস্যৌ স্বরধ্বনি দুটি হর্ষস্বর, অর্থাৎ এখানে যে নামগুলি দেওয়া রয়েছে, সম্মুখ স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি, প্রসারিত, হর্ষস্বর, দীর্ঘস্বর, এগুলি কাকে বলে আমরা যদি জেনে নিতে পারি, তাহলে আসলে এই স্বরধ্বনিগুলোর উদাহরণ কোনগুলো সেগুলো আমরা সহজেই খুঁজে নিতে পারবো। তো দেখো, আমরা যখন স্বরধ্বনিগুলিকে উচ্চারণ করি, তখন জিভ কখনো এগিয়ে আসে, কখনো উচ্চারণের সময় পিছিয়ে আসে। তো সেই জিভের এগোনো পিছনো অনুসারে স্বরধ্বনিগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি এবং পশ্চাৎ স্বরধ্বনি। তো দেখো, এইখানে একটা পরের প্রশ্নের উত্তরে আমি যে ছকটা করেছি, সেই ছকের ক্ষেত্রেই তোমরা বুঝতে পারবে। এখানে 3টি রকমভাবে স্বরধ্বনিগুলোকে আমরা ভাগ করতে পারছি। প্রথমে রয়েছে সম্মুখ স্বরধ্বনি, তারপরে রয়েছে কেন্দ্রীয় স্বরধ্বনি, আর তারপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। তো এখানে হস্যই এ এ এগুলো উচ্চারণের সময় জিভটা সামনে থাকে, তো তাই এগুলোকে আমরা সম্মুখ স্বরধ্বনি বলতে পারি। এরপরে দেখো, হস্যই আর হস্যৌ এগুলোকে কেন সংবৃত স্বরধ্বনি বলবো। তো সংবৃত স্বরধ্বনি হলো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখটা একদমই অল্প খোলা অবস্থায় থাকে। তো মুখের ভিতরের অংশটা যখন একবারে বুজে আসে, মুখগহ্বরের যে অংশটা, সেটা যখন একবারে বুজে আসে, সংবৃত হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয় সেইগুলোকে আমরা বলি সংবৃত স্বরধ্বনি। দেখো, ঠিক এই ছকটাতে আমরা এইভাবে যদি ভাগ করি, মানে এর আগেরটা আমরা এরকম লম্বায় ভাগ করলাম, দিয়ে 3টে ভাগ পেলাম: সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে আড়াআড়ি ভাগ করি, তাহলে যেটা পাবো, প্রথমের হস্যই আর হস্যৌ হবে সংবৃত স্বরধ্বনি। তো হস্যই আর হস্যৌ বলার সময় মুখটা তোমরা উচ্চারণ করলেই বুঝতে পারবে যে অল্প খুলছে, অর্থাৎ মুখের ভিতরের ফাঁকটা থাকছে অল্প। এরপরে দেখো, এ আর ও উচ্চারণ করার সময় অর্ধ সংবৃত হয়ে যায়, অর্থাৎ খুব একটা ছোট হয়ে থাকে না, আবার খুব মুখের যে ঠোঁটের অবস্থানটা, মুখের ভিতরের যে মুখগহ্বরটা রয়েছে, সেই গহ্বরের মধ্যে ফাঁকটা খুব একটা কমও হয় না, খুব একটা বেশিও হয় না। তাই এই হস্যই নয়, এ ও ও এই স্বরধ্বনি দুটিকে আমরা বলবো অর্ধ সংবৃত স্বরধ্বনি। এরপরে আ উচ্চারণ করতে গেলে মুখটা একেবারে সম্পূর্ণরূপে খুলে যাচ্ছে, তাই মুখের ভিতরে অনেকটা বেশি জায়গা আমরা পাচ্ছি, সেই জন্য আটা হবে বিবৃত স্বরধ্বনি। কিন্তু এ আর অ এই উচ্চারণ দুটি করার সময় একদম সংবৃত স্বরধ্বনি আর অর্ধ সংবৃত স্বরধ্বনির মতো মুখটা অতটাও ছোট হয়ে থাকছে না, আবার বিবৃত স্বরধ্বনির মতন ঠোঁট দুটো অতটাও খুলে যাচ্ছে না, তাই এ আর অ হবে অর্ধ বিবৃত স্বরধ্বনি। তো আশা করছি তোমরা বুঝতে পারলে হস্যই আর হস্যৌ কেন সংবৃত স্বরধ্বনি। কারণ সংবৃত স্বরধ্বনি হলো সেইগুলো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় মুখের ভিতরটা একদমই জায়গা থাকে না, মুখগহ্বর একদমই মানে দুটো ঠোঁটের মধ্যে কম জায়গা থাকে, কম খোলা থাকে।
তো এরপরে দেখো আ দীর্ঘই দীর্ঘ কেন দীর্ঘস্বর। তো আমরা আ দীর্ঘই দীর্ঘ উচ্চারণ করার সময় যতটা আমরা এই স্বরধ্বনিগুলোকে টানতে পারি, টেনে উচ্চারণ করতে পারি, ততটা কিন্তু অন্যান্যগুলো উচ্চারণ করতে পারি না। অ বলতে গেলে আমরা অ বলে একসময় থামিয়ে দিই, কিন্তু আ বলতে গেলে দেখবে গানের স্বরে অনেক সময় আ থাকে, কারণ আটাকে আমরা অনেকটা টেনে উচ্চারণ করতে পারি। আ দীর্ঘই দীর্ঘ এগুলো উচ্চারণ করতে, এই স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে অন্যান্য স্বরধ্বনির তুলনায় বেশি সময় লাগে, তাই এগুলো দীর্ঘস্বর। এরপরে আবার বলা হয়েছে হস্যই এ এগুলোকে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। তো এগুলোকে কেন প্রসারিত স্বরধ্বনি বলবো? প্রসারিত স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা একদম প্রসারিত হয়ে যায়, অর্থাৎ অনেকটা ছড়িয়ে থাকে। প্রসারিত স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা একদম ছড়িয়ে থাকে, এবং তারপর যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। তো প্রসারিত স্বরধ্বনি ঠিক এই সম্মুখ স্বরধ্বনিগুলো তিনটেই প্রসারিত স্বরধ্বনি। ই এ উচ্চারণ করার সময় তোমরা দেখো ঠোঁটের যে মানে ওষ্ঠ এবং অধর দুটো অংশই কিন্তু ছড়িয়ে পড়ছে, বেশ প্রসারিত হচ্ছে। তো সেই কারণেই আমরা এই হস্যই এ এই তিনটে স্বরধ্বনিকে সম্মুখ স্বরধ্বনিও বলবো, আবার প্রসারিত স্বরধ্বনিও বলবো। এরপরে দেখো হস্যৌ ও অ এইগুলোকে আমরা কেন কুঞ্চিত স্বরধ্বনি বলবো? এই তিনটে স্বরধ্বনি উচ্চারণ করার সময় হস্য ও অ যেমন আগেরটা প্রসারিত হচ্ছিল, ঠোঁটটা আমাদের ছড়িয়ে পড়ছিল, কিন্তু উ ও অ উচ্চারণ করার সময় ঠোঁটটা একদম কুঁচকে যাচ্ছে, অনেকটা ছোট হয়ে যাচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো কুঞ্চিত স্বরধ্বনি। তো কুঞ্চিত স্বরধ্বনির কিন্তু আরও একটি নাম আছে। ঠোঁটটা যখন আমরা এই উ ও অ উচ্চারণ করি তখন যেরকম আকৃতি ধারণ করে, তো সেটা বোতলের মতন হয় খানিকটা, তাই জন্য এই স্বরধ্বনিগুলোর আরেকটা নাম হচ্ছে বর্তুল স্বরধ্বনি বা কুঞ্চিত স্বরধ্বনি। এরপরে দেখো একদম শেষেরটা অ হস্যই এবং হস্যৌ। এখানের মধ্যে অ হস্যই এবং হস্যৌ এই তিনটি স্বরধ্বনিকে আমরা হস্যস্বর কেন বলবো? কারণ এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে দীর্ঘস্বরের মতন অতটাও সময় লাগে না। আমরা কিন্তু খুব অল্প প্রয়াসে অল্প সময়ের মধ্যেই অ হস্যই হস্যৌ স্বরধ্বনিগুলো উচ্চারণ করে ফেলতে পারি, তাই এগুলিকে আমরা বলবো হস্যস্বর। তো একের দাগের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আমি আলোচনা করলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। তো এরপরে দেখো দুইয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে দুটি সন্ধি এখানে করা রয়েছে। উত্তর যুক্ত উত্তর সমান উত্তরোত্তর, মত যুক্ত ঐক্য সমান মতৈক্য। তো এখানে জিভের অবস্থানের ছবি এঁকে দেখাতে বলা হয়েছে। তো এই দুটি ছক যেটা আমি এখানে একের প্রশ্নগুলির উত্তরের জন্য ব্যবহার করলাম, ব্যাখ্যা করার জন্য ব্যবহার করলাম, আসলে কিন্তু এই ছকগুলি দুইয়ের দাগের প্রশ্নের উত্তর। আসলে এই অবস্থানটা, জিভের অবস্থানটাই আমাদের এই ছকের মাধ্যমে দেখাতে হবে। তো দেখো এগুলি তোমরা তোমাদের পাঠ্য ব্যাকরণ যে বইটি তোমরা ভাষাপাঠ বইটি পেয়েছো স্কুলে, তো সেই বইতে দেখবে ছকের মাধ্যমে ঠিক একই রকমভাবে দেখানো আছে। তো এগুলো সম্মুখ স্বরধ্বনি, এগুলো পশ্চাৎ স্বরধ্বনি, এটা কেন্দ্রীয় স্বরধ্বনি, বা এইভাবে ভাগ করলে তোমরা আরো অন্যরকম ভাগটা পাবে। তো এখানে সন্ধি করা হয় সাধারণত জিভের যে পরিশ্রম, সেই জিভের পরিশ্রম কমানোর জন্য আমরা সন্ধি করে থাকি। তো এখানে দেখো উত্তর, উত্তর শব্দটাকে র তো ব্যঞ্জন ধ্বনি, তো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে একটা স্বরধ্বনি যুক্ত থাকে। ব্যঞ্জন ধ্বনি তো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি যুক্ত রয়েছে। তো র ব্যঞ্জন ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনিটা যুক্ত রয়েছে? র যুক্ত অ সমান র। তো এই কারণে আমি দেখো এখানে অ শব্দটাকে নিয়েছি, অ স্বরধ্বনিটাকে নিয়েছি। এরপরে হস্যৌ, তো এর শেষে আছে অ আর এর প্রথমে আছে হস্যৌ। তো এই দুটো অংশের মধ্যে আমাদের সন্ধি করতে হবে। এই যে হস্যৌ, অ আর হস্যৌ, তো জীব অ থেকে হস্যৌ যেতে যতটা জীবকে পরিশ্রম করতে হচ্ছিল, অ থেকে হস্যৌ, উত্তর উত্তর দুবার উত্তর উত্তর বলার ক্ষেত্রে জীবকে যতটা পরিশ্রম করে এখানে আবার আসতে হচ্ছিল, জীব কিন্তু নিজের পরিশ্রমটা কমিয়ে নিয়ে কি করলো, ও পর্যন্ত যাচ্ছে। হস্যৌ পর্যন্ত আর যাচ্ছে না, ও পর্যন্ত যাচ্ছে। তো ও পর্যন্ত যেতে গেলে জীবের পরিশ্রম কমে যাচ্ছে, তাই জীবের অবস্থানটা ঠিক এরকম হবে, হস্যৌ থেকে ও পর্যন্ত আসবে, হস্যৌ পর্যন্ত আর যাবে না। তো এখানে অযুক্ত হস্যৌ হয়ে কি হয়ে গেল, ও হয়ে গেল।
তো দেখো এখানে অযুক্ত হর্ষ হয়ে এখানে রয় ওকা, তো এখানে ও হয়ে গেছে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমরা মত যুক্ত ঐক্য, মতৈক্য কিভাবে করব। তো এখানেও ঠিক একই রকম ভাবে মত ত, ত যেহেতু একটা ব্যঞ্জন বর্ণ, সেই হেতু ত একা একা উচ্চারণ হতে পারে না, তো ত এর সঙ্গে একটা অ যুক্ত রয়েছে। তো এই অ আর ঐকার যুক্ত হয়ে কিন্তু শুধুমাত্র ঐকার রয়ে গেছে। তো দেখো এখানে উচ্চারণটা আমরা করেছি, ত এর শেষে রয়েছে অ আর ঐক্যর সামনে রয়েছে ওই। তো প্রথম পদের একদম শেষ বর্ণটা আর পরপদের একদম প্রথম বর্ণটা সন্ধি করা হয়। প্রথম পদের অর্থাৎ উত্তর পদের যে শেষ শব্দ এবং পরপদের প্রথম শব্দ, এই দুটো শব্দের মধ্যে সন্ধি করে একটা শব্দটা একটা নতুন শব্দ তৈরি হয়। তো নতুন শব্দ অর্থাৎ একটা নতুন উচ্চারণ তৈরি হয়। তো এখানে দেখো অ আর ঐকার যুক্ত হয়ে আমরা শুধু ঐকারে এসে থামছি। তো ওই এখানে ও থেকে হস্যই কেন গেছি, তো এই ঐকার শব্দটা যেহেতু একটা যৌগিক স্বরধ্বনি, তো ও যুক্ত হস্যই, তো এইটা উচ্চারণ করতে গেলে আমাদের একবার ওতে আসতে হচ্ছিল, একবার হস্যইয়ে আসতে হচ্ছিল, একবার ওতে একবার হস্যইতে। তো অ থেকে ও হয়ে আবার হস্যইয়ে যেতে হচ্ছিল। তো আমাদের জীবকে কতটা পথ অতিক্রম করতে হচ্ছিল, অ থেকে ও থেকে হস্যই পর্যন্ত। কিন্তু উচ্চারণের সুবিধার জন্য সন্ধি করে এটা শুধুমাত্র আমি ঐকার উচ্চারণ করছি, অ উচ্চারণটা বাদ চলে যাচ্ছে, শুধু পড়ে থাকছে ঐকার, অর্থাৎ ও আর হস্যই। তো আমি সোজাসুজি ও থেকে হস্যই পর্যন্ত যেতে গেলে আমাদের জিভের পরিশ্রম লাঘব হচ্ছে, কমে যাচ্ছে জিভের পরিশ্রম। তো সেই কারণে জীবটা এই অবস্থানে থাকবে, এই কষ্টকর অবস্থানে জীব আর যাবে না। তো এই হলো আমাদের 2 দাগের প্রশ্নের উত্তর। এরপরে দেখো 3 দাগের বলা রয়েছে সন্ধি বিচ্ছেদ, সন্ধি করো। তো এখানে মরু যুক্ত উদ্যান সমান মরুদ্যান, তোমরা একটু বানানগুলো খেয়াল করবে। হস্যও যুক্ত হস্য সমান দীর্ঘও হয়ে যাবে। প্রতিযুক্ত অক্ষ সমান প্রত্যক্ষ, সীমা যুক্ত অন্ত সমান সীমান্ত। এরপর আমাদের সন্ধিবদ্ধ পদটা দেওয়া রয়েছে, আর সন্ধিবদ্ধ পদটাকে ভেঙে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে বলা রয়েছে। তো দেখো ব্যবস্থা, ব্যবস্থাকে সন্ধি বিচ্ছেদ করলে আমরা পাবো বি যুক্ত অবস্থা, গবাক্ষ গো যুক্ত অক্ষ, মহর্ষি মহাযুক্ত ঋষি, রুদ্রাক্ষ রুদ্রযুক্ত অক্ষ, সঞ্চিত সম যুক্ত চিত। তো এখানে একটা কথা বলার রয়েছে, তোমরা সঞ্চিত শব্দটাকে ভেঙে সমযুক্ত চিত যে করবে, সেই চিত বানানটা ত লিখলেও কিন্তু ভুল নয়, আর খণ্ডত্ব লিখলেও ভুল নয়। তো এটা গেল সন্ধি বিচ্ছেদের অংশ। এইবার এখানে বলা রয়েছে দেখো মা, বই, ফুল, বিদ্যালয় এই শব্দগুলির সাথে 3টি পৃথক বিভক্তি যোগে পৃথক পদ গঠন করো। তো এখানে তোমাদের এই প্রশ্নের উত্তর করতে গেলে আগে জানতে হবে যে পদ আসলে কি। তো আমরা যখন কোনো শব্দ বলি, সেই শব্দটা আলাদাভাবে উচ্চারণ করি, তখন সেটা শব্দ হয়। কিন্তু সেই শব্দ দিয়ে যখন বাক্য গঠন করি, তো সেই শব্দটা যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তখন সেই শব্দটা কিন্তু আর শব্দ বলবো না। তো বাক্যের মধ্যে ব্যবহৃত হলে তখন সেটাকে আমরা পদ বলবো। কেন পদ বলবো? কারণ সেই শব্দটা তখন শুধু শব্দ থাকে না, শব্দের সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়। তো এখানে এই 4টি শব্দ দেওয়া রয়েছে, মা, বই, ফুল, বিদ্যালয়, এগুলোর সঙ্গে আলাদা আলাদাভাবে বিভক্তি যোগ করতে বলা হয়েছে। বাক্যটা আমি গঠন করিনি, আমি কেবলমাত্র বিভক্তি যোগ করে কিভাবে শব্দগুলো হবে সেইটাই উত্তরে লিখেছি। দেখো মা শব্দের সঙ্গে আমি কে বিভক্তি যোগ করতে পারি, এর বিভক্তি যোগ করতে পারি, বা অন্তস্থ বিভক্তি যোগ করতে পারি। তো মাকে আমরা এইভাবে বাক্যটা করতে পারি যে মাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটা বলতে পারি। তো এখানে কে বিভক্তি যুক্ত হলো, মায়ের, আমার মায়ের নাম তোমরা জানো, তো এখানে এর বিভক্তি যুক্ত হলো। এবার মায়, তো অন্তস্থ বিভক্তি যোগ করে আমি এভাবে বাক্য করতে পারি, মায়ে পোয়ে বসে গল্প করছে। তো মায় এখানে অন্তস্থ বিভক্তি যুক্ত হয়েছে। এরপর দেখো বই শব্দের সঙ্গে কি কি বিভক্তি যোগ করেছি, একবার তে, এর আর টায়। তো বইতে অনেক ছবি আঁকা রয়েছে, বইয়ের মধ্যে এই কবিতাগুলো আমার খুব ভালো লাগে, এটা বলতে পারি এর বিভক্তি যোগ করে। তো বইটায়, এখানে অন্তস্থ বিভক্তি যোগ করে আমি বইটায় যে পদ, সেই পদ দিয়ে বাক্য রচনা মানে বাক্যের মধ্যে ব্যবহার করে এইভাবে বলতে পারি যে বইটায় অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। এরপর দেখো ফুল শব্দটার সঙ্গে এ বিভক্তি যোগ করে আমরা যদি বাক্য গঠন করি, তখন সেটা কিভাবে পদে পরিণত হবে। দেখো ফুলে ফুলে বাগানটা ভরে গেছে,
বা এর বিভক্তি যোগ করলে ফুলের গন্ধে চারিদিক মেতে রয়েছে। বা কে বিভক্তি, এখানে আরেকটা বিভক্তি হচ্ছে কে, কে বিভক্তি যোগ করলে আমরা এইভাবে বলতে পারি যে ফুলকে গাছেই শোভা পায়। তো এরপরে দেখো বিদ্যালয়, বিদ্যালয় শব্দটাকে আমরা কিভাবে বিভক্তি যোগ করে বাক্যে প্রয়োগ করতে পারি। দেখো, বিদ্যালয়ে আজ আমি তাড়াতাড়ি পৌঁছে গেছি। বা এর বিভক্তি যোগ করে যখন বাক্যটা যখন পদটা বিদ্যালয়ের হয়ে যাবে, বাক্যে ব্যবহার করলে কিভাবে হবে দেখো, বিদ্যালয়ের ভিতরে এই ঘরটাই সব থেকে বেশি বড়, এইভাবে বলতে পারি। বা বিদ্যালয়েতে, এখানে তে বিভক্তি যুক্ত হয়েছে, তে বিভক্তি যুক্ত হয়ে আমরা যদি পদ হিসাবে বাক্যে ব্যবহার করি তখন বলতে পারি যে বিদ্যালয়েতে সকল বালক বালিকাই একসাথে খেলাধুলা করে। এরপরে দেখো 6 দাগের প্রশ্নগুলিতে বলা রয়েছে নিচের বাক্যগুলি থেকে বিভক্তি চিহ্নিত করো। তো এইখান থেকেই আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো যে বিভক্তি আসলে কোনগুলো। তো ছেলেরা মাঠে ফুটবল খেলছে, তো এখানে যেহেতু শব্দগুলি বাক্যে ব্যবহৃত হয়েছে তাহলে প্রত্যেকটা শব্দের সঙ্গেই কিন্তু বিভক্তি যুক্ত রয়েছে। এখানে ছেলে, ছেলে মূল শব্দ, তার সঙ্গে রা বিভক্তি যুক্ত রয়েছে। মাঠে, মাঠ মূল শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত রয়েছে। ফুটবল, এখানেও কিন্তু বিভক্তি যুক্ত রয়েছে, শব্দটা ফুটবল সরাসরি বসে গেছে, কিন্তু কোনো শব্দ বাক্যে বিভক্তি ছাড়া বসতে পারে না, এক্ষেত্রে একটা শূন্য বিভক্তি যুক্ত হয়েছে আমরা বলতে পারি। এরপরে দেখো খেলছে, খেলছে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে আমরা বলতে পারি। পরবর্তী বাক্যটা রয়েছে দেখো, আমরা খবরের কাগজ পড়ি, এখানে আমরাতে রা বিভক্তি, খবরের এর বিভক্তি, কাগজ শূন্য বিভক্তি, পড়ি, পড়িতে যেহেতু পড়ি একটা ক্রিয়াপদ, এখানে হস্যই বিভক্তি। আগামীকাল বিদ্যালয়ে যাব, তো এখানে বিদ্যালয়ে অন্তঃস্থয়ে একা, তো এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। তো এরপরে দেখো 7 দাগের প্রশ্নগুলিতে বলা হয়েছে নিচের বাক্যগুলি থেকে নামপদের বিভিন্ন ভাগগুলি চিহ্নিত করো। তো আমরা জানি যে পদ 5 প্রকার হয়, তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়াপদ, আর বাকি যে 4টে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, এই 4টে পদকে আমরা নামপদ বলি। তো প্রথম বাক্যে দেখো রহিম তার বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছে, তো এখানে রহিম শব্দটা বিশেষ্য, তার সর্বনাম, বাবার বিশেষ্য, সাথে অব্যয়, বিদ্যালয়, বিদ্যালয়টাও বিশেষ্য, আর যাচ্ছে পদটা ক্রিয়াপদ। তো এখানে যেহেতু আমাদের নামপদের ভাগ দেখাতে বলেছে, তো ক্রিয়াপদ বলেনি, তো তাই আমি ক্রিয়াপদটা এখানে কোনো শ্রেণী বিভাগের মধ্যে রাখলাম না। তো এরপরে দেখো বলা হয়েছে পরের বাক্যটায় আগামীকাল বিদ্যালয়ে নেতাজি জয়ন্তী উৎসব পালিত হবে। তো আগামীকাল, আগামীকাল শব্দটা আমরা বিশেষণে রাখবো। বিদ্যালয়ে, যেহেতু বিদ্যালয় একটা স্থানের নাম বোঝাচ্ছে, তো বিদ্যালয় বিশেষ্য পদ। নেতাজি জয়ন্তী এক ধরনের উৎসব, তো নেতাজি জয়ন্তী আমরা বিশেষণে রাখবো। এবার উৎসব, উৎসব শব্দটাকে আমরা বিশেষ্য বলবো, আর পালিত হবে এই শব্দটা ক্রিয়াপদ, এই পদটা ক্রিয়াপদ, তো এখানে ক্রিয়াপদ নির্দেশ করতে বলেনি, আমরা ক্রিয়াপদ দেখানোর দরকার নেই। তো এরপরে দেখো 8 প্রশ্নগুলিতে বলেছে নিচের শব্দগুলিতে লিঙ্গ পরিবর্তন করো। চাকর, চাকরানী, দেব, দেবী, শিক্ষক, শিক্ষিকা, সুন্দর, সুন্দরী, বউ, বর, রাজা, রানী, গোয়ালা, গোয়ালিনী, ভাসুর, যা। তো এই যে 8 দাগের লিঙ্গ পরিবর্তন, এগুলো তো তোমরা যে তোমাদের ভাষাপাঠ বইটি রয়েছে সেখানে অনেকগুলি শব্দ দেওয়া রয়েছে, এরকম তোমরা একটু প্র্যাকটিস করলে এগুলো নিজে নিজে করতে পারবে। তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পারলে, এগুলো আলাদাভাবে বোঝানোর কিছু নেই। এরপরে দেখো 9 দাগের প্রশ্নে বলা হয়েছে উভয় লিঙ্গ ও ক্লিব লিঙ্গের কয়েকটি উদাহরণ দাও। তো উভয় লিঙ্গ কাকে বলে? যে শব্দ যে শব্দগুলির মাধ্যমে আমরা স্ত্রী বা পুরুষ আলাদা করে বুঝতে পারি না, তো সেই শব্দগুলিকেই আমরা বলবো উভয় লিঙ্গ। তো এখানে দেখো ডাক্তার, ডাক্তার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, স্ত্রীও হতে পারে, পুরুষও হতে পারে, তাই ডাক্তার একটা উভয় লিঙ্গ শব্দ। ঠিক একই রকম ভাবে শিশু, সন্তান, বন্ধু, এগুলো সবই উভয় লিঙ্গ। আর ক্লীব লিঙ্গ বলতে আমরা সাধারণত বোঝাই যেগুলি একদমই নিকৃষ্টতর প্রাণী বা যাদের প্রাণ নেই সেই ধরনের, বা একদমই ক্ষুদ্র প্রাণী, ছোট প্রাণী বোঝাতেও আমরা ক্লীব লিঙ্গ বলে থাকি। তো দেখো এখানে কলম, বই, ফল, গাছ, এগুলিকে আমরা ক্লীব লিঙ্গের মধ্যে রাখতে পারি। তো এরপরে দেখো বলা হয়েছে নিচের একবচন ও বহুবচন শব্দগুলিকে নির্দিষ্ট স্থানে বসাও।
পাখিগুলি, এখানে যেহেতু গুলি অনেকগুলি পাখিকে নির্দেশ করছে, তাই পাখিগুলি হবে বহুবচন। বন্ধু, বন্ধু একজন বন্ধুকেই বোঝায়, তো একবচন। মেঘেরা, অনেকগুলি মেঘ, তো মেঘেরা বহুবচন। নৌবাহিনী, নৌবাহিনী একজন নাবিককে নিয়ে নৌবাহিনী গঠিত হয় না, তো অনেক নৌবাহিনীর মধ্যে অনেক সবাই থাকে, সকলে মিলে তবেই বাহিনী গঠিত হয়, তাই নৌবাহিনী বহুবচন। বিড়াল, একটি বিড়াল একবচন। তোমরা, তোমরা একজন, তুমি হলে একবচন, কিন্তু যখন তোমরা বলবো একাধিক ব্যক্তিকে বোঝাবো, তাই এটা বহুবচন। রাশি রাশি ফুল বহুবচন। এক ঝুড়ি ফল বহুবচন। তুমি একবচন। রত্ন রাজি বহুবচন। তো একবচন বহুবচন কিভাবে করতে হয় এটা তোমাদের ভাষাপাঠ বইতে আরো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, তো আমি যখন ভাষাপাঠ পড়াবো তখন অবশ্যই এই বিষয়গুলো আরো ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে 11 দাগের প্রশ্নে বলা হয়েছে রা যোগে বহুবচন। এখানে একটা দেওয়া ছিল টি ও রা যোগে বহুবচন, তো টি যোগে বহুবচন হয় না, টি যোগে সবসময় একবচন হয়, তো এটা ভুল প্রশ্ন, সেই জন্য আমি টিটা কেটে দিয়েছি, শুধু রা যোগে বহুবচনটাই দেখিয়েছি। দেখো এখানে রা যোগে বহুবচন আমরা এইভাবে করতে পারি, ছেলেরা, শিশুরা, বড়রা, পাখিরা। তো রা যোগ করলে এগুলো সবই কিন্তু একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তো তাই আমরা এইগুলো রা যোগ করে বহুবচনে পরিণত করতে পারি। এরপরে দেখো সমষ্টিবাচক শব্দ যোগে বহুবচন। তো সমষ্টিবাচক শব্দ কোনগুলো? গণ, বৃন্দ, রাশি, সমূহ। তোমরা এখানে দেখতে পেলে একটা রাজি, তো এইগুলো হচ্ছে সব সমষ্টিবাচক। তো এই ধরনের সমষ্টিবাচক শব্দ যোগ করে আমরা কিভাবে বহুবচনে পরিণত করতে পারি? বন্ধুগণ, ভক্তবৃন্দ, মেঘ রাশি, সিদ্ধান্ত সমূহ। তো এই শব্দগুলো আমরা যোগ করে এইভাবেই সমষ্টিবাচক শব্দ যোগে বহুবচনে পরিণত করতে পারি। তো বন্ধুরা, এই গেল তোমাদের শিখন সেতু নয়, পঠন সেতু বইয়ের যে ব্যাকরণ অংশের কর্মপত্রটা তোমাদের দেওয়া রয়েছে, তো সেই ব্যাকরণ অংশের কর্মপত্রের আলোচনা। তো আশা করছি তোমরা বুঝতে পারলে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা চ্যানেলটিতে ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।